হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসলভ হাব। তোমাদের সকলকে রিসলভ হাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের ৯ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, যে চামড়ার নিচে ফুলে থাকা নলের মতন অংশটাকে কি বলে? ধমনী বলে, শিরা বলে, মাংসপেশি বলে, না নার্ভ বলে? চামড়ার নিচে ফুলে থাকা নলের মতন অংশকে কি বলা হয়? শিরা বলা হয়। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মাটির একটি স্বাভাবিক উপাদান হলো অ্যালুমিনিয়ামের কুচি, পলিথিনের কুচি, পেনের রিফিলের টুকরো, না গাছের পাতা? স্বাভাবিক উপাদান মানে কি? যেটা মাটির সাথে মিশে যেতে পারে। এখানে এই তিনটের মধ্যে তোমার মনে হচ্ছে একটাও মিশতে পারে? মিশতে পারে না। তাহলে কি মেশে? গাছের পাতা মিশে যায়। তারপর একটা প্রশ্ন কি বলেছে দেখো, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো কি? হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার, স্টেটোস্কোপ, ব্যারোমিটার, না ফটোমিটার? দেখো থার্মোমিটার থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? থার্মোমিটার দিয়ে শরীরের দেহের তাপমাত্রা মাপা হয়। স্টেটোস্কোপ দিয়ে কি মাপা হয়? না, হৃৎপিণ্ডের শব্দ মাপা হয়। আর ব্যারোমিটার দিয়ে কি মাপা হয় বলতো? বায়ুর চাপ মাপা হয়। অর্থাৎ কি, যখন দেখবা ঝড় আসবে, নামবে, কখন আসবে, সেটা ব্যারোমিটারের সাহায্যে বোঝা যায়। আর কি বলেছে? ফটোমিটার দিয়ে কি বলতো? ছবির কোন একটা ভাগ হবে, সেটা আমার সঠিক জানা নেই, সেটা মাপা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, বিসিজি টিকা দেওয়া হয় কিসের? কলেরা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, না যক্ষ্মা রোগের জন্য? বিসিজি কাদের দেওয়া হয়? বিসিজি দেওয়া হয় ছোট ছোট ছেলে মেয়েদের, যারা যারা বাচ্চা রয়েছে তাদেরকে বিসি দেওয়া হয়। কি জন্য? না যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য। ঠিক আছে। আবার যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য আরেকটা চিকিৎসা করা হয়, সেটা কি বলতো? এটাও পড়ানো হয়েছে। ডিওটি দেওয়া হয় যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে। ড্যাশ হলো একটা জলবাহিত রোগ। কলেরা হলো একটি জলবাহিত রোগ। ঠিক আছে, তোমরা কলেরাও লিখতে পারো, আবার যদি তোমরা চাই টাইফয়েডও লিখতে পারো এই জায়গাটায়। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, জিমনাস্টিক করলে অস্থিসন্ধি কি হয়? জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। তারপরে প্রশ্ন কি বলেছে, নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে কি বলা হয়? বদ্ধ জলাশয়কে বাঁওড় বলা হয়। ঠিক আছে। তারপরটা কি বলেছে, কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানোর জন্য পরিকল্পনা কে করেছিল? না উইলিয়াম ক্লার্ক। তাই তো? কত সালে? না 1857 সালে। আমি সালটা লিখে দিয়েছি এমনি তোমাদের মনে রাখার জন্য। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে বলেছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়। এটা ঠিক না ভুল? ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয় না। ত্বকে রোদ লাগলে কি তৈরি হয়? না ভিটামিন ডি তৈরি হয়। এটা ভুল দেওয়া আছে। ভিটামিন সি কিসে পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায় লেবুতে পাওয়া যায়। আর ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? না রোদ লাগলে পাওয়া যায়। ওকে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, চিংড়ি একটি চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। অবশ্যই চিংড়ি একটা অমেরুদণ্ডী প্রাণী, এটা তোমাদেরকে আমি স্লাইডের মধ্যে দেখিয়েছি। আচ্ছা, তারপরে আচ্ছা, 4 দাগের প্রশ্ন, এই 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন আর 6 দাগের যে প্রশ্ন উত্তরগুলো আছে, এগুলো আমরা সব স্লাইডের মধ্যে এবার করে নেব। তাহলে চলো আমরা স্লাইডের মধ্যেই প্রশ্ন উত্তরগুলো করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো করে নেব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? একটি রাসায়নিক পদার্থ এর সাহায্যে জল শোধন করায়, তা হচ্ছে কি? না, তা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা একটু কেমন হয় সেটা আমরা দেখে নিই একবার। দেখো যে এই যে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে যদি তুমি জলের মধ্যে মেশাও তাহলে কি হবে? যে একটুখানি এরকম বেগুনি কালারের রং হয়ে যাবে। ঠিক আছে। এইটাকে কি হয় না, মাছের খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় এবং জলকে পরিশোধন করতেও ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে, যে কম্পোস্ট কি জাতীয় সার? কম্পোস্ট কি জাতীয় সার? কম্পোস্ট হলো জৈব সার যা খড়, গাছের পাতা, খড়, শাকসবজি, উচ্ছিষ্ট এবং প্রাণীর গোবর ইত্যাদি পচিয়ে তৈরি করা হয়। এটি কি করে না, মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কমায়। তাহলে দেখে নাও একবার, যে এই যে যেমন সবজির আনাজ, ডিমের খোসা, তারপরে গাজরের খোসা, এসব আলুর খোসা, পাতা পচে টচে কি তৈরি হচ্ছে না, এই কম্পোস্ট সার তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের প্রধান 4টি জলাভূমির নাম লিখতে বলেছে। জলাভূমির নাম তোমাদের বইয়ের মধ্যেই আছে। 4টে জলাভূমি কি কি দেখো, হাওড়া সাঁতরাগাছি ঝিল, এই যে হাওড়া সাঁতরাগাছি ঝিল। তারপরে দেখো কোচবিহারের কি, কোচবিহারের রসিক বিল। রসিক বিল কেমন দেখতে? এই যে রসিক বিল। তারপরে হচ্ছে পুরুলিয়ার সাহেববাদ, পুরুলিয়ার সাহেববাদ দেখে নাও, পুরুলিয়ার সাহেববাদ। আর কি বলেছে? কলকাতার পূর্ব জলাভূমি, এটা হচ্ছে কলকাতার পূর্ব জলাভূমি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের হচ্ছে কোনটা কোনটা জলাভূমি? এই 4টে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান জলাভূমি। ওকে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে গৃহপালিত এবং বন্য পশুর মধ্যে পার্থক্য কি? তাই তো?
এবার গৃহপালিত আর আমি অনেকগুলো লিখেছি, তোমরা এখান থেকে বেছে দুটো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3টে লিখবে তাহলেই হবে, তবে পয়েন্ট করে লিখবে, ঠিক আছে? এরকম পার্থক্য দিয়ে গৃহপালিত পশু আর বন্য পশু। যেমন বাসস্থান, এটা কি গৃহপালিত পশু মানুষের বাসস্থানেই পালন করা হয়, আর বন্য পশু কি না প্রকৃতিতেই বাস করে, যেমন জঙ্গলে মরুভূমিতে বাস করে। মানুষের সাথে সম্পর্ক কেমন, মানুষের দ্বারা পালন এবং ব্যবহৃত হয় এবং এটা মানুষের থেকে আলাদা প্রকৃতির অংশ। মানে হচ্ছে কি বলতো, মানে বন্য পশু যেমন বনের বাঘ মানুষের সাথে মিশবে, কখনোই মিশবে না। তারপর হচ্ছে প্রজনন ক্ষমতা, প্রজনন মানে কি বলতো, যেমন হচ্ছে প্রজনন কথার অর্থ হলো মানে মানুষের নিয়ন্ত্রণে থাকে, মানে এদের প্রজনন ক্ষমতা হচ্ছে মানুষের নিয়ন্ত্রণে। ধরো কুকুর একটা বাচ্চা নেবে, এটা আমরা চাইলে যে না না কুকুরটা বাচ্চা নেবে কি নেবে না সেটা দেখা যাবে, কিন্তু বন্য পশুদেরকে বলতে পারে যে বাঘকে গিয়ে বলবে এই না 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 দরকার নেই বাচ্চা নিতে হবে না, হ্যাঁ বাঘ তো খেয়ে নেবে। আচ্ছা, তারপর এটা কি বলেছে আচরণ, আচরণ কি বলেছে দেখো, মানুষের নির্দেশনা অনুযায়ী চলতে সক্ষম, আর এরা স্বাধীনভাবে, বন্য পশু স্বাধীনভাবে চলতে পারে, আর এরা গৃহপালিত পশু মানুষের কথা শুনে চলে। প্রয়োজন কি বলেছে, যে মানুষের উপকারে আসে, যেমন খাদ্যে আসে, কাজ করাতে আসে, আর বন্য পশু কিনা প্রাকৃতিক চাহিদার জন্য বেঁচে থাকে, অর্থাৎ প্রকৃতিতে যেরকম ভাবে বাঁচিয়ে রাখবে সেরকম ভাবেই বন্য পশুরা বেঁচে থাকবে। উদাহরণ কেমন, যেমন কুকুর, বিড়াল, গরু, ছাগল, এগুলো হচ্ছে সব গৃহপালিত পশু। যেমন হচ্ছে সিংহ আছে, বাঘ আছে, হাতি আছে, হরিণ আছে, এগুলো হচ্ছে সব বন্য পশু। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট বলেছে দেখো, নেক্সট বলেছে ওআরএস তৈরিতে কি কি উপাদানের প্রয়োজন। ওআরএস তৈরিতে কি কি উপাদান প্রয়োজন, একটা হচ্ছে ফুটিয়ে ঠান্ডা করা জল, ঠিক আছে, জল লিখলেও হয়, আমি লিখিয়ে দিলাম তাও, যে ফুটিয়ে ঠান্ডা করা জল, চিনি আর লবণ। ওকে, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, মাটির উপকারী উপাদান কি কি এবং এরা কিভাবে উপকার করে। মাটির উপকারী উপাদান কি কি, যেমন দেখো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, জৈব পদার্থ এবং ব্যাকটেরিয়া ইত্যাদি জীবাণু। বুঝতে পেরেছো? আচ্ছা, তাদের কাজ কি বলেছে দেখো, নাইট্রোজেনের কাজ কি না গাছের পাতা ডালে বৃদ্ধিতে সহায়তা করে। ফসফরাসের কি কাজ দেখো, গাছের শিকড় মজবুত করতে ও ফুল ও ফল গঠনে সাহায্য করে। পটাশিয়াম কি করে না গাছের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং ফলের গুণগত মান বাড়ায়। আর কি করে, জৈব পদার্থ কি করে না মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশ মাটির উর্বরতা বৃদ্ধি বাড়ায়। ওকে, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তারপরে প্রশ্ন বলেছে যে কিভাবে কিভাবে ভূমিক্ষয় হয় এবং কি করলে ভূমিক্ষয় কমবে, কি করলে ভূমিক্ষয় কমবে সেটা কি দেখো, ভূমিক্ষয় তখনই ঘটে, এরম ভাবে স্টার্টিং করবে, ভূমিক্ষয় তখনই ঘটে যখন মাটির বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক কারণে ক্ষয়প্রাপ্ত হয় ও স্থানান্তরিত হয়, ফলে ভূমিক্ষয়ের প্রধান প্রধান কারণ। অর্থাৎ ভূমিক্ষয় কি কি কারণে হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণে হচ্ছে, আর একটা কার কারণে হচ্ছে না মনুষ্য সৃষ্টির কারণে, মানব সৃষ্টির কারণে। যেমন দেখো প্রাকৃতিক কারণের মধ্যে কি কি হচ্ছে, যেমন বৃষ্টি আর বন্যা, অতিরিক্ত বৃষ্টিপাত আর বন্যার জন্য কি হয় না মাটি ধুয়ে চলে যায়। দেখে নাও এই যে বেশি বৃষ্টিপাত হলে কি হবে, দেখো রাস্তার পাশ দিয়ে পাহাড়ি এলাকায় কি হয়, সব এরকম ভাবে সাইড দিয়ে ধস নেমে যায়। বুঝতে পেরেছো? এরকম ধস নেমে যায়। তারপরে বাতাস, শুষ্ক অঞ্চলের প্রভাবে প্রবল বাতাস উপরের স্তরের উড়িয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ কি বলতো, যেমন বালির স্তরের যে মরুভূমি জায়গাগুলো আছে সেগুলো কি হয় না জোরে হাওয়া দিলে কি হয় যে বালিগুলো সব উড়ে চলে যায়। তারপরে দেখো গাছ কাটা, বন উজাড় করে বন উজাড় করার ফলে শিকড় মাটি থেকে আটকে রাখতে পারে না। যদি আমি একটা জঙ্গলে কন্টিনিউয়াসলি গাছ কাটতে থাকি কি হবে বলতো, যে মাটিগুলো আছে সেগুলো সব আলগা 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 হয়ে যাবে। বুঝতে পেরেছো? যেমন এখান দিয়ে দেখো, এই রাস্তার এখান দিয়ে দেখো গাছগুলো সব কেটে ফেলেছে বলে সব মাটি মাটি ধসে পড়ে গেছে। তারপরে দেখো কি বলেছে, চাষাবাদের ভুল পদ্ধতি, যদি বারবার চাষ করলে মাটির উর্বর স্তর ক্ষয়ে যায়, অর্থাৎ বারবার একই জমির উপর চাষ করলে কি হয় না উর্বর স্তরটা ক্ষয়ে যায়। যেমন আবার দেখো তারপরে কি বলেছে, নদী ও সমুদ্রের ঢেউ, নদী আর সমুদ্রের ঢেউয়ের মধ্যে কি বলেছে দেখো, নদী আর সমুদ্রের জলের প্রবাহের তীরের মাটি ক্ষয়। অর্থাৎ কেমন দেখো, নদীর তীরে কি হয়, স্রোতে আস্তে আস্তে ধাক্কা খেয়ে খেয়ে কি হয় না এরকম মাটি ক্ষয়ে যায়। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে ভূমিক্ষয় কমানোর কিছু উপায়। ভূমিক্ষয় কমানোর কি কি উপায় আছে দেখো, বৃক্ষরোপণ, গাছের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে, তাই বেশি গাছ লাগানোয় ভূমিক্ষয় কম হয়। দ্বিতীয় কি বলেছে দেখো, সঠিক চাষাবাদের পদ্ধতি, ফসল পর্যায়ক্রমে চাষ করা এবং বাঁধ তৈরি করলে মাটি ক্ষয় কম হয়। এটা তোমাদেরকে আমি আগেও করিয়েছিলাম, আবার দেখে নাও। আরেকটা কি বলেছে দেখো, যে বাঁধ ও বাঁশের ব্যারিকেড, অর্থাৎ কি না নদীর ধারে বাঁধ নির্মাণ করলে কি হয় জলের স্রোতে মাটি কম ধুয়ে যায়। সোপান
পদ্ধতিতে চাষ। সোপান পদ্ধতিতে চাষ কথার অর্থ হলো পাহাড়ি এলাকায় ধাপ কেটে কেটে চাষ করলে মাটির ধসা কমে যায়, অর্থাৎ ঝুম চাষ। বুঝতে পেরেছো? পাহাড়ের ধাপ কেটে কেটে যে চাষ করা হয় তাকে বলা হয় ঝুম বা সোপান চাষ। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ছোট ছোট ঘাস লাগানো। ছোট ছোট ঘাস আর গাছ লাগানো কোথায় না, এগুলো মাটিকে কি করে না, শক্ত করে ধরে রাখে এবং বায়ু দ্বারা ক্ষয় প্রতিরোধ করে। কি, যেমন ধরো পুকুর পাড়ে কি হয়েছে, তুমি ছোট ছোট ঘাসের বীজ ফেলে দিয়েছো, তাহলে কি হবে, ওই ঘাসগুলো মাটিটাকে আঁকড়ে ধরে রাখবে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, ওইটার মাটিগুলা ধসে পুকুরের মধ্যে পড়ে যাবে না। আচ্ছা, এই সব উপায়ের অনুকরণ করলে কি হয় না, ভূমিক্ষয় কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।